আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, আপনাদের সাথে আছে আমি কথা নাহিয়ান এবং আমাদের সাথে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন সলিসিটর এবং মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ বিভাগের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাফরুহিস আক্তার। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার প্রথমে বলতে গেলে আসলে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করে থাকি এবং আপনারা সবাই জানেন, আমরা অবগত বর্তমানে একটি আন্দোলন চলমান আছে। একটু যদি পেছনের দিকে যাই, 2024 সালের এই দিনে কিন্তু আন্দোলন চলমান ছিল আরও একটি, এবং সেটিও ছাত্র আন্দোলন ছিল ছাত্রদের ব্যানারে। এখনও যে আন্দোলন চলমান সেটিও ছাত্রদেরই আন্দোলন, প্রেক্ষাপট একটু ভিন্ন। এই আকস্মিক বন্যা বা আবহাওয়াজনিত কারণে তারা চাচ্ছে পরীক্ষা স্থগিত, অথবা যে পরীক্ষা দিতে পারেনি সেটি আবার নেওয়া। প্রশ্নপত্রের কিছু বিষয় আছে, গার্ডের কিছু বিষয় আছে, সবকিছু মিলিয়ে, এবং তাদের দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমি প্রথমে যদি ডক্টর সাত্তার স্যারের কাছে আসি, যেটি শিক্ষার্থীরা বলছেন এইচএসসি নিয়ে যে জটিলতা আসলে তৈরি হলো, এবং আমরা জানি সংকটে জটিলতা, এটার কি আসলে কোনো সমাধান ছিল না? এই জটিলতা তৈরি হওয়ার আগে যে ডিসিশন মেকিং, যারা ডিসিশন মেকার, তারা কি সব কিছু বিবেচনায়, কারণ আমরা যে বৃষ্টিপাতটা দেখি বাংলাদেশের, কিন্তু এই সিজনে বৃষ্টিটা হবে এটা আমরা সবাই মোটামুটি আগে থেকে জানি। হ্যাঁ, হয়তো জলাবদ্ধতা এবার একটু বেশি, বন্যার অবস্থা খারাপ, এটাকে বন্যা বলবো না, ঢাকা শহরে এটা জলাবদ্ধতা অধিকাংশ জায়গায়। ডিসিশন মেকিংয়ে কি আপনার মনে হয় যে হ্যাঁ, এটা সম্ভব ছিল সমাধান? ধন্যবাদ। একই সাথে আমি আমার সহ আলোচককেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে যারা টিভির সামনে দেখছেন। আমাদের দেশের আসলে মানে আমার প্রায় যেটা মনে হয় যে আমরা অনেক কিছুই যেগুলো ঘটে যায় সেগুলো না ঘটলে ভালো হতো, আবার এগুলো মানে ঘটনা বন্ধ করার জন্য বা এটা যাতে না ঘটে সেই জন্য, যেটা আপনি বলছিলেন যে কিছু প্রিকশনস যেটাকে বলি বা কিছু সাবধানতা, যে যেমন খুব সহজ করেই আপনি বলেছেন যে আমরা যেমন শিক্ষামন্ত্রী নিজেই কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন যে, এবং আমরাও জানি যে আমাদের এই পরীক্ষাটা কিন্তু হয়ে যাওয়ার কথা নভেম্বর ডিসেম্বরে। সেটা যেভাবেই হোক না কেন, আমরা গত মানে 50-60 বছর ধরে আমরা এটা কোনো সময় ফেব্রুয়ারি মার্চ করতে করতে এবছর যে আমরা জুন জুলাইয়ে যখন আসলাম, আমাদের যে প্রস্তুতিগুলো এই দিকের দরকার ছিল, এটা নিঃসন্দেহে বলতে হবে যে এটার ঘাটতি ছিল। যে তার মানে এরকম একটি যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, এরকম একটা অবস্থার তৈরি হয়, তাহলে সেই অবস্থা আমরা কিভাবে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নেবেন, সেইটা এখন যেইভাবে নিয়েছেন হয়তো প্রস্তুতিটা আরেকটু ভালো থাকলে এই বিষয়গুলো ঘটতো না। এটা খুবই স্পষ্ট যে হয় গরম থাকবে, না হলে এরকম বৃষ্টি থাকবে। আমাদের মানে এই সময়টা আমাদের দেশে সবসময় কোনো না কোনো সমস্যার মধ্যে থাকে। এই কারণেই এইচএসসির মতো একটি পরীক্ষাকে নেওয়ার জন্য যেই আরও কিছু কিছু হয়তো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রস্তুতির প্রয়োজন ছিল বলেই মনে হয়েছে। আচ্ছা, এখন তো আমরা দেখেছি যে সমস্যার যেই মূল সমস্যা সেটা চিহ্নিত হয়েছে, এখনো কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? শিক্ষার্থীদের কেন রাস্তায় নামতে হলো? পরীক্ষা পেছানো হলো না? পরীক্ষা কিন্তু চলমান, এবং আজও পরীক্ষা হয়েছে। পরীক্ষার মধ্যে অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, আন্দোলনে যোগ দিয়েছেন। এটা কি বলতে পারতো না একজন শিক্ষামন্ত্রী? সে তো চাইলেই যদি সে নির্দেশনা দেন পরীক্ষা স্থগিত করা হতো, কেন হলো না? আচ্ছা, এটা আমি একটু দুই দিক থেকেই দেখি। সবচেয়ে মানে পপুলার যেটা, আমরা তো দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আছি, এটা খুব স্বাভাবিক যে শিক্ষার্থীদের থেকে সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় দাবি হচ্ছে ক্লাস না হওয়া, ক্লাস পরীক্ষা পিছিয়ে দেওয়া, মূল পরীক্ষা পিছিয়ে দেওয়া। এটা থাকবেই, এটা আমার ধারণা। আমরাও যখন শিক্ষার্থী ছিলাম আমরাও সেরকম করেছি। এটার থেকে খুবই নেই যে গুটি কয়েক যারা করতেন না তাদেরকে আমরা কি নামে ডাকতাম সেটাও আমরা সবাই জানি। তো শিক্ষার্থীদের যে এই প্রতিক্রিয়া, এটা আমি খুব অস্বাভাবিক দেখি না। যেই আসলে মূল যেই জায়গাটায় বলছিলাম যে প্রস্তুতির অভাব, সেটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য যে খুব মনে রাখা এবং এই বিষয়গুলো খেয়াল করা। দেখেন, আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে আছি। এই প্রত্যেকটা সমস্যায় কিন্তু একটা সমস্যা আর একটা সমস্যাকে কিন্তু তৈরি করছে, প্রভাব ফেলছে। এর মধ্যে একটা বড় হচ্ছে যে, মনে করেন আমরা প্রায়ই আলাপ করি যে এই যে আমরা এসএসসি এইচএসসি সহ, মানে আমরা কি শিক্ষার্থী নাকি আমরা পরীক্ষার্থী? তাহলে এই দায়টা কিন্তু শুধু মানে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী যারা আছেন, আমরা যারা শিক্ষার সাথে জড়িত আছি, আমরা সহ কেউ কিন্তু এড়াতে পারবো না যে এই দায়টা এড়িয়ে গিয়ে অন্য কাউরির উপর এটা চাপিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই দায়টা আমাদের নিতে হবে যে আমরা দীর্ঘদিন হয়ে গেল এই বিষয়ে আসলে
তেমন কোনো হয়তো কিছু কতদূর করতে পেরেছি, কতদূর করব, সময়ও খুব কম গেছে, এটা অবশ্যই বলতে হবে যে বর্তমান সরকার তো বেশি দিন আসেননি, তারা সময় কম পেয়েছেন। এইটা একটা বড় জায়গা যে আমাদের দেশের যে জনসংখ্যা বা অন্যান্য আরও যে আর্থসামাজিক বিষয় আছে সেগুলো মিলে এই যে আমাদের মানে অনেকগুলো আছে, কিন্তু যেমন আমাদের ডাক্তার হতেই হবে, আমাকে বুয়েটে পড়তেই হবে, আমাকে GPA 5 পেতেই হবে, এই যে কতকগুলো জিনিস আমরা প্রতিষ্ঠা করে ফেলছি, যেগুলো আসলে কিন্তু ওই যে আমি প্রায় আমার ক্লাসে বলি যে আমাদের দেশে যে সড়কে যে জাম হয়, যদি একটু উপর থেকে দেখা যায়, দেখা যাবে যে মানে সব জায়গায় খালি আছে, শুধু কয়েক জায়গায় যেটাকে অনেকে বলেন বটল নেক বা এরকম, মানে ওই কেউ মনে করছেন যে আমি যদি এই চালাকিটা না করি তাহলে আমি যেতে পারবো না। এইটা করতে যেয়েই কিন্তু আমরা সবাই আটকে যাচ্ছি। ঠিক আমাদের শিক্ষা, এই বিশেষ করে পরীক্ষা শিক্ষা কিন্তু এগুলাতে আমি একটু যদি ইন্টারাপ্ট করি, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এটা একটা আপেক্ষিক বিষয়, না হলে অন্য কিছু হতে পারবো, কিন্তু এইচএসসি পরীক্ষা যদি কোনো কারণে একজন শিক্ষার্থী না দিতে পারে, অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে তার যেই মেইন জীবনে সে প্রবেশ করবে সেখানে কিন্তু একটি বড় বাধা, কি মানে সে প্রবেশ করতে পারবেই না। সেক্ষেত্রে কি বাংলাদেশের বর্তমানে যে সরকার বা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কি আসলেও যখন দেখলো যে হ্যাঁ পরীক্ষা স্থগিত হয়ে আছে, দিতে পারছে না, বা পরিবেশ পরিস্থিতি তিনি তো দেখছেন, তার দিক থেকে আসলে কতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন, বা সেটা নেওয়া হয়েছে কি না? একদম শুরুতেই যেটা আমি মনে করি যে বিষয়টাকে মানে যারা দায়িত্বে ছিলেন তারা যতটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল হয়তো সেই গুরুত্বটা দেননি, যে আসলে কি অবস্থা হচ্ছে, কোন জায়গায় পরীক্ষা স্থগিত করা প্রয়োজন, পুরো পরীক্ষা স্থগিত করা প্রয়োজন কিনা। কারণ আমরা যে কথাটায় যাচ্ছিলাম যে দিনে রাতে তো আমরা পরিবর্তিত হতে পারবো না। যেমন আমি যখন একজন শিক্ষার্থী হিসেবে যেটা বললেন যে এইচএসসি পরীক্ষাটা আমার কিন্তু জীবনের একটা বড় একটা অংশ, শুধু তাই না, আমরা কিন্তু এমনভাবে এখন পর্যন্ত অভ্যস্ত হইনি যে যেই জিনিসগুলো আমাদেরই করা দরকার। যেমন আমরা কিন্তু যে ও লেভেলের পরীক্ষা দেখি, টয়েফেল, আইএলটিএস সারা বিশ্বে নেওয়া হচ্ছে। আমার মনে হয় না যে মানে আমি খুব কখনো শুনেছি যে এই ধরনের পরীক্ষা খুব বড় কোনো সমস্যা না হলে বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা অভ্যস্ত আমাদের পরীক্ষা নিয়ে কিন্তু এরকম, আমরা কিন্তু অটো পাস দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি, তো হঠাৎ করে তো এই ধরনের পরিবর্তন হবে না। সেটাকে মাথায় রেখেই আপনি যেটা বলছেন যে আসলে আমাদের অবশ্যই ওই পরিস্থিতিটা বুঝতে। আপনার কাছে একটু পরে আবার আসছি, যেহেতু প্রসঙ্গটি তুলেন, আমি জনাব লিটনের কাছে একটু আসতে চাচ্ছি। দেখুন, আমি তো পূর্ব প্রস্তুতির কথা স্যারের সাথে আলাপ করলাম, আপনাকে যদি জিজ্ঞেস করি যে যখন আমরা দেখছি আবহাওয়ার বৈরী অবস্থা, ঠিক সেই মুহূর্তে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট যারা আছেন তারা কি আসলে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে কিছুটা ভুল করলেন? মানে আপনি সরাসরি যেহেতু ভুল এবং নির্ভুলের মধ্যে গেছেন, ও এটা অন্য 8-10টি সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বিষয় হচ্ছে একটু আলাদা। শিক্ষাঙ্গনে যেই বিষয়টি সেটি হচ্ছে যে স্যার যে এটা খুব কমন বললেন, পরীক্ষা পিছানোটা, এটা আমিও প্রাথমিক বিদ্যালয় থেকে আমার যতটুকু মনে পড়ে, কোনো পরীক্ষাই আমরা এবং বর্তমান এবং ভবিষ্যতে যারা আসবেন তারা প্রস্তুত বলে মনে করবেন না, এবং কোনো একটা ছুদানাতা বাইর করার চেষ্টা করবেন। এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, পেছানোর থেকে তারা বেশি চাহিদা তাদের অটো পাস, যেটা বিগত সময় দেখে এসেছে। জি জি, অটো পাসটি, এই বদভ্যাসটি আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অসংখ্য ভালো কাজ করেছে, কিন্তু একটি খুবই খারাপ কাজ করেছে সেটি ছিল, এবং তখনও আমরা এটা সমালোচনা করেছি। দেখুন, অটো পাস একটা ভয়ঙ্কর রকমের, আপনি পরীক্ষা 1 মাস পরে নিন, অথবা বাস্তবতার প্রেক্ষিতে 3 মাস পরে নিন, অথবা আপনি সংক্ষিপ্ত পরীক্ষা নিন যে অর্ধেক নাম্বারে প্রশ্ন, মানে যে কোনো ধরনের বিকল্প উপায়। ইয়েস, অবশ্যই অটো পাস নয়। অটো পাস খুবই খারাপ একটা দৃষ্টান্ত। শিক্ষাটি কম্প্রোমাইজড হলে একটা জাতির সামনে আর কিছুই থাকবে না। প্রত্যেকটি ব্যাচের হাতে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ধারিত। ও একটি ব্যাচ থেকে কয়েক হাজার ডাক্তার বেরোবে, কয়েক হাজার ইঞ্জিনিয়ার বেরোবে। আপনি কি পঙ্গু ইঞ্জিনিয়ার বের করবে জাতি? পঙ্গু ডাক্তার বের করবে? ওই এক জেনারেশনের হাতে যখন অপারেশনে লাখো মানুষ যখন ঝুঁকিপূর্ণ থাকবে, এক জেনারেশনের হাতে যখন লাখো বিল্ডিং, সেতু, সমস্ত অবকাঠামো, সমস্ত প্রাতিষ্ঠানিক বিষয় যখন ঝুঁকিপূর্ণ থাকবে, এর আগে আর পরে কত ভালো হলো, কত ভালো ছাত্ররা প্রশাসন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, ব্যবসা চালাচ্ছে, ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তা কিন্তু মূর্ত হবে না। মূর্ত হবে ভয়ঙ্কর সেই, কারণ সারা বছর কিন্তু ভূমিকম্প হয় না, ভূমিকম্প হয় কয়েক মিনিট। শিক্ষা 1 মিনিট অথবা 1 দিনের জন্য কম্প্রোমাইজ করার কোনো সুযোগ সরকারের নেই, এবং সরকারের সেই অথরিটিও নেই। এই জন্যই জনগণ অত্যন্ত ভালোবাসা নিয়ে একটা সরকার নির্বাচিত করে, যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার জন্য। কিন্তু শিক্ষার্থীরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে না বা পারলো না, কারণ
আমরা দেখেছিও, গণমাধ্যমে দেখেছি, টেলিভিশন মিডিয়া দেখেছি যে যেভাবে পানি, কোমর পানি, গলা পানি পার হয়ে যাচ্ছে, এটা আসলেই অসম্ভব। গলা পানি এবং কোমর পানির ব্যাপারটা নিয়ে আমি আপনাকে বলি, আমরা তো চিটাগাঙে দেখলাম যে সব ভাঙচুর হয়ে গেল, তাই না? বোর্ডের সব চিটাগাং কিন্তু বন্ধ করেই চিটাগাং বোর্ড বন্ধ। তাহলে এই আন্দোলনটা পুরোপুরি ছাত্রদের আন্দোলন মনে করার কোনো কারণ নেই, অনেকগুলো কারণে। আমি আপনাকে বলি, এখানে অনেক ছাত্ররা গিয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সকলে ছাত্র নয়। সেটা ইতিমধ্যে মিডিয়াতে অসংখ্য রিপোর্টে এসছে। আরেকটি ঘটনা ঘটেছে, এই শিক্ষামন্ত্রী 8-10 জন মন্ত্রী অথবা অন্যদের মতো নন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের শিক্ষা পদ্ধতিতে যে নকলের মতো যে অভিশাপ, সেটিকে তিনি কিভাবে 5 বছরের মধ্যে নিয়ন্ত্রণ করে কিভাবে শিক্ষার গুণগত মান উন্নত করার ক্ষেত্রে প্রথম স্টেপটি অতিক্রম করেছেন। এবং এটা অত্যন্ত কঠিন, কারণ এটা নকল ছিল সর্বদলীয়। এবং এখন কিন্তু নকল নিয়ে ওনার বেশি কষ্ট করতে হয়নি, কারণ উনি আসার পরেই ছাত্ররা এবং সমাজের মধ্যে একটা সর্বদলীয় নকল ব্যবস্থাপনার যে ব্যাপারটি ছিল সেটা কিন্তু আসলে কি সবাই, সব শিক্ষার্থী নকলের? না, এটা আমি ব্যাপক আলোচনার বিষয় নয়। আমি যদি আজকের বিষয়ে আসি, উনি এবার নকল নিয়ে কিন্তু খুব বেশি কথা বলেছেন যে নকল আর হবে না ইত্যাদি। এটা টুইস্ট হয়েছে, ফাইন। আমি নিজে মনে করি যে এই টুইস্টটা অথবা এটাকে যে ভাইরাল হয়েছে কথাগুলো, একটা কোম্পানি যখন কোটি কোটি টাকা খরচ করে পিআর করে, তখনও এরকম একটা কথাকে ভাইরাল করতে পারে না। কিন্তু শিক্ষা ব্যবস্থা কি পিআর এর মাধ্যম দিয়ে চলবে? ইয়েস, যে কোনো কিছু আপনার মনে থাকবে, একটা বিজ্ঞাপন ছিল, রোগবালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়। শঙ্কর শাহজালালের মনে থাকার কথা। এই যে রোগবালাই তো আছে, আমরা সবাই জানি, ভালো থাকার আছে উপায়, এটাও আমরা জানি। কেন সেটা পিআর, কোটি কোটি টাকা খরচ করে পিআর করতে হলো? এডুকেশন ইজ এ মিশন, এডুকেশন ইজ ভিশন, এডুকেশন ইজ বিজনেস, বিজনেস মানে টাকার বিজনেস, ওয়ার্ক। এটা ন্যাশনাল নাম্বার 1 বিজনেস। এবং এখান থেকে মেধাবী ছেলে মেয়েদেরকে সঠিকভাবে বের করে নিয়ে আসা, যারা কম মেধাবী তাদেরকে জাতির জন্য গড়ে তোলা, তাদেরকে আরও ফুটিংস দেওয়া, এটা একটা গোটা একটা মিশন, ভিশন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট বিজনেস ফর এ নেশন। এখানে নো কম্প্রোমাইজ। এখানে সরকারকে অনেক ক্ষেত্রে কঠোর হতে হবে। আমি এই আন্দোলনে অথবা এই যে উৎসগুলো সম্পর্কে যেটি, আমরা মিডিয়া কি করেছি, আমরা কি 12 তারিখে কোনো মিডিয়া প্রধানমন্ত্রী আর সরকারের হেডলাইনকে নিচে নামিয়ে এই কথা বলেছি যে আজকে জলোচ্ছ্বাস হচ্ছে, এবং সম্পাদকীয়তে বলা হয়েছে যে আজকে এখনই এই সপ্তাহে পরীক্ষা বন্ধ করা উচিত? কেন করেনি জানেন? 2 কারণে। একটা হচ্ছে আমরা অ্যাক্ট অফ গড হিসেবে সেটাকে নিয়েছি, অর্থাৎ অ্যাক্ট অফ গড মানে হচ্ছে যে ভূমিকম্প হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, কালকে আর হবে না। কিন্তু দ্বিতীয় দিন যখন হলো 13 তারিখ, এবং সেদিন 8টা জেলাতে নতুন করে প্লাবিত হলো, এবং সেখানে বলা হলো জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কা। সেদিনও কি আমরা সম্পাদকীয় লিখেছি? কোনো কাগজে প্রথম লিডে বলেছি কেন এই মধ্যে পরীক্ষা? রাজনৈতিক নেতৃত্বকে দায় নিতে হবে, এবং জনগণের এবং সাধারণ ছাত্রদের সকলেরই আন্দোলন করার অধিকার আছে। কিন্তু এর মধ্যে যে কিন্তুটি আছে সেটি হচ্ছে, এর মধ্যে জনগণ ইনোসেন্টলি আন্দোলন করবে, অথবা ছাত্ররা তো আরও ইনোসেন্ট, এর মধ্যে আরো অনেক উপকরণ ঢুকবে, সবই ঠিক আছে। এগুলোকে আমি মনে করি কোনো আন্দোলনের ব্যাপারে লেজিটিমেসি নিয়ে আমি উপকরণ, আপনি যে বলছিলেন, আগেও বলছেন, এটা শুধু ছাত্র আন্দোলন নয়, এখানে আরো কিছু বিষয় আছে। উপকরণ বলতে কি বোঝাচ্ছে? আছে এখানে অনেক অছাত্র, তারপর বিভিন্ন, এবং ছাত্রলীগের অনেককে ধরা পড়েছে বিভিন্ন জায়গায়, তারপরে যারা এখন বিভিন্ন কারণে শেখ হাসিনাকে ফেরত আনার আন্দোলনে লিপ্ত, তারপরে ধরা পড়েছে আরও অনেক কিছু। ধরুন শিক্ষামন্ত্রী ছাত্রদের সঙ্গে কথা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, সবার সঙ্গে কথা বলেন। উনি সিটি কলেজের একটা মেয়ে, ওনার ওয়াইফের ফোন করেছে, কথা বলেছে, উনি ধরেছেন, আমি কথাটা শুনি। শোনার পরে উনি কি বললেন, যে দেখো আমার মেয়েটাও দেখি যে একটু পানি মাথায় পড়লে জ্বর এসে যায়, আর সঙ্গে সঙ্গে পরীক্ষা এটা সেটা সব কিছু নিয়ে ইয়ে করে আর কি। এই কথাটি কেটে, আমার মেয়েটাকে কেটে আমার ফার্মের মুরগি শব্দটাকে ইউজ করা হলো। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এবং আমি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা 23-24 বছর আগে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলনের পর একটা কথা কমন ছিল, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্মের মুরগি হিসেবে পরিচিত ছিল, কিন্তু আন্দোলনে প্রমাণিত হয়েছে ছাত্ররা বিবেক নিয়ে জাতির প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পারে। এটা কি ফার্মের মুরগি যে ওরা নিজেদেরকে বলছে, এটা কি নিজেদেরকে অপমান করার জন্য বলছে? এটা হচ্ছে একটা রিয়েলিটি, যে আমাদের তো চাকরি বাকরি এত কিছু নিয়ে কোনো আমরা স্ট্রাগল ফিল করি না। অনেক দেখুন, উনি যে ছাত্রদের সঙ্গে কথা বলতেন, উনি যে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, এই রাস্তাটা তো এই মেয়েটি বন্ধ করে দিল। উনি যে শিক্ষার্থী বান্ধব ছিলেন, এই রাস্তাটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। কেন? না, হয়নি, হতে পারে, কারণ একজন শিক্ষার্থী পরিচয়ে যখন একজন মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান, এটা ডেফিনেটলি আউট অফ ট্র্যাক। আমাদের মতো দেশে
18 কোটি মানুষ, এটা অনেক সময় অনেক মন্ত্রী, এমপি অথবা প্রশাসক যারা থাকেন, ইভেন ভাইস চ্যান্সেলর অথবা ওনারা ডিন, সবার সঙ্গে ছাত্ররা সমানভাবে কথা বলার সুযোগ পান না। কিন্তু আমি আগেই বলেছি, উনি 8-10 জন মন্ত্রীর মতো উনি 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 চেষ্টা করেন সকলকে রিচ করতে, সকলের সঙ্গে কথা বলতে, এবং অ্যাজ মাচ অ্যাজ এই কাভার্ড। আমি দেখেছি বিভিন্ন সময়, যেহেতু ওনার আগে নকল বিরোধী আন্দোলনের সময় আমি একটা স্যাটেলাইট চ্যানেলের চিফ রিপোর্টার ছিলাম, আমি দেখেছি উনি কিভাবে উনি কিভাবে সেই জাস্ট শুধুমাত্র ওনার যে পদটা, সেই পদটাকে ব্যবহার করে গোটা একটা ক্ষত বড় রোগকে তিনি সামাল দিয়েছেন এইভাবে যে ওনার বেস্ট পিয়ারের জন্য। এখনও তিনি সেই কাজটি করেন। ওনাকে যে কোনো স্টুডেন্ট, ওনার পিএস অথবা ওনার এপিএস অথবা ওনার যে টিম আছে, আমরা দেখেছি, আমি তো ইউনিভার্সিটি চালাতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রচুর কাজ করতে হয়, যে কোনো বিষয়ে তাকে জানানো হলে তিনি চেষ্টা করেন সবসময় যে তিনি সফল হন, সবসময় সেটা কিন্তু না, এবং অনেক ধরনের স্ট্রাগল আছে। এখন দেখুন, একজন ছাত্র ছাত্রী যখন কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং তিনি যখন পেয়ে যান, এবং তিনি যখন পেয়ে আবার সেটাকে রেকর্ড করা হলো, দেখুন আমরা কিন্তু কত ধনী, কত উন্নত হবো, তার চেয়ে বেশি কথা হচ্ছে আমরা কত দ্রুত সভ্য জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবো। ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব জেনে শুনে বলছি। প্রাইভেসি, আমি আপনার সঙ্গে যখন স্ক্রিনে কথা বলছি সবাই শুনতে পাচ্ছে, এবং এখানে কোনো ভুল হলে আমাকে সমালোচনা করার অধিকার সকলের আছে। এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম। কিন্তু যখন আমরা তিনজন স্ক্রিনের বাইরে কোনো কথা বলছি, আপনার কোনো কথা আমি এখানে কোট করবো কিনা সেটা আমার আগে পারমিশন নিতে হবে। এটা হচ্ছে সভ্যতার একটা স্তর। আমরা কিন্তু 80% শিক্ষিত হলেই চলবে না, আমাদের বুঝতে হবে প্রত্যেকটি মানুষের জীবনে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক কতগুলো স্তর আছে, কতগুলো বিষয় আছে, সেগুলো আলাদা। সুতরাং আমি একজনের সঙ্গে একটা কথা বললাম আর সেটাকে গিয়ে রাস্তায় বলা শুরু করলাম, এটি কিন্তু কোনোভাবেই কোনো এটিকেটের মধ্যে পড়বে না। তো এইটা কিন্তু আমাদের যারা ছাত্ররা তো আমাদের এখন সন্তানের মতো, ইভেন আমার সন্তানেরও ছোট। তা আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ওরা হয়তো ইনোসেন্টলি এটা করেছে, কিন্তু এই ছাত্রীটি হয়তো জানে না এর মাধ্যমে শিক্ষামন্ত্রী, যিনি ছাত্র বান্ধব অথবা তিনি অবশ্যই ছাত্র বান্ধব, তার একটা কার্যক্রম নিয়ে সমালোচনা হতে পারে, এবং অবশ্যই হওয়া উচিত। গণতন্ত্রে ওনাকেই সেটার ব্যাখ্যা দিতে হবে যে এই ব্যাপারটি প্রশাসন সহযোগিতায় কেন তিনি করতে পারলেন না, এবং তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন পার্লামেন্টে। এই জন্য উনি অভিনন্দন পাওয়ার উপযুক্ত, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দুঃখ প্রকাশ, পদত্যাগ, এইসব ব্যাপার কখনো আমলে নেওয়া হয় না। কিন্তু আজকে যে দফাগুলো নিয়ে যাওয়া হলো, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কনসালটেশন হতে পারে। আমরা যে মিডিয়া আজকে এটা কথা বলছি, আমি তো নিজে মিডিয়ার মানুষ, আমি ব্রডকাস্টার এবং আমি সলিসিটর। আমি দুই দায়িত্ব থেকে একটা যদি কথা বলি, মিডিয়ার কি দায়িত্ব না? মিডিয়াকে আমরা পাবলিক ইন্টারেস্টকে কখনো গুরুত্ব দেই? আমরা কি কখনো মিডিয়া গণমাধ্যমে প্রকাশ করে নাই দেখে পরীক্ষাটা পেছানো হয় নাই? এটা কি না, সরলীকৃত করার কোনো সুযোগ নাই। মিডিয়ার কতগুলো রোল আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বক্তব্যকে লিড করে নিউজ প্রকাশ করে, এটা কোন এথিক্সে পড়ে? পৃথিবীর কোন এথিক্সে? তার মানে মিডিয়াই দায়ী, মানে মিডিয়ার উচিত ছিল একটা অংশ আছে। মিডিয়াটাগুলো আগে আনা। মিডিয়াটা কি? মিডিয়া হচ্ছে ফোর্থ স্টেট। প্রশাসনের ভুলের জন্য আমরা এখন কথা বলছি, তাই না? কত মিনিট কথা বলছি? 20 মিনিটসের উপরে। তা আমি কি আমার হেডলাইনে 3 মিনিট কি প্রচার করতে পারি না? দুর্ভোগ হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে 18 লক্ষ ছেলের অথবা 12 লক্ষ ছেলে। আমি ধরে নিলাম প্রথম কিন্তু প্রশাসনের আসলে করার কিছু নেই। মিডিয়ারও প্রশাসনকে পুরো দায়িত্ব নিয়ে তদন্ত করে কোথায় গ্যাপ হয়েছে, কোথায় জলোচ্ছ্বাসের তথ্য আসে নাই। আমি তো স্পষ্টভাবে দেখেছি কুমিল্লার একটি ভিডিওকে বিভিন্ন জেলার নাম দিয়ে প্রচার করা হচ্ছে। এটা কি ফেক নিউজের মধ্যে মিডিয়া প্রচার করছে? এবং যেই সব ফেক এবং যে সমস্ত অশালীন, দেখুন একজন আমার মেয়ের মতো একটা বয়সী অথবা মেয়েরও ছোট, সে যখন অসংখ্য অশ্লীল শব্দ দিয়ে যখন যে কথাগুলো আসে, এগুলো কি আমার অন্য ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে, লক্ষ লক্ষ ছাত্রকে? নো। সুতরাং এগুলোর ব্যাপারে অনেক কিছু করে নিয়েছে। মিডিয়ার অনেক রোল আছে। মিডিয়ার তো ফেক নিউজ অথবা ফেব্রিকেটেড নিউজ অথবা ডিসইনফরমেশনের ব্যাপারে স্টোরি। আচ্ছা, একটা কথা, রিপ্রেজেন্ট যেহেতু একজনকে দিয়ে করে না, এই যে শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন যে নকল করবে না, তোমরা নকল করো না, এটাও তো ধরে নকল হাতে গোনা কয়েকজন করে, সবাই তো করে না। তাহলে সে কি সকলকে রিপ্রেজেন্ট করছে যে সকলেই নকল করে? নো, এটা আমরা খুব ভালো করে জানি। নকল কয়জন করে তার চেয়ে বড় কথা যে নকল যে সামাজিকভাবে একটা ব্যাধি, এটা আমরা সকলে স্বীকার করি। কয়জন করে সেটা কিন্তু গবেষণা করে বের করতে হবে, এবং সেটা গবেষণা স্ট্যাটিক না। কারণ এক বছর 19% করতে পারে, পরের বছর 36% করতে পারে। যেমন আমি আরেকটা মিডিয়ার মানুষ হিসেবে সমালোচনা করি, আত্মসমালোচনা, আপনাকে না, আমি আমাকে সমালোচনা করি। এই বছর যে 36% ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে নাই, এইটা কি আমরা কোনো মিডিয়া আলাদা করে কোনো অনুষ্ঠান করে আলোচনা করছে? এবং এই ব্যাপারে মনোবিজ্ঞানীদের হেল্প নেওয়া, সাবেক ভাইস চ্যান্সেলর, সাবেক শিক্ষক অথবা রিটায়ার শিক্ষক, তাদেরকে নিয়ে কনসাল্ট করেছে? হোয়াট ইজ গোয়িং অন? এটাও শিক্ষা মন্ত্রণালয়কে
বক্তব্য দিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে জাতিকে অ্যাড্রেস করতে হবে ব্যাপারে। জাতিকে আমরা শিক্ষামন্ত্রীকে কেন অ্যাকাউন্টেবল করবো না? অবশ্যই ছাত্ররা অ্যাকাউন্টেবল করবে, কিন্তু প্রশ্নপত্র ভুল হয়েছে তারা রেজলিউশন করছে, সেখানে আরও কথা হতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেখুন গণতন্ত্র একটা প্রতিষ্ঠান, এই দেশ অনেক রক্তের বিনিময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসছে। এখন ছাত্রদের নামে কেউ যদি এটাকে কলঙ্কিত করছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি ব্যাহত করছে, দেখুন পার্লামেন্টে আলোচনা হচ্ছে পরপর, কেন আলোচনা হচ্ছে? দিস ইজ ডেমোক্রেসি, আমরা পেছনে যেতে পারবো না। যার ফলে এইভাবে যদি আপনি দেখুন শিক্ষা মন্ত্রণালয় এখন যে কাজগুলো নিয়ে করছে, একই সিজনের মধ্যে শীতের মধ্যে 2টা পরীক্ষা নিয়ে যাওয়া, এবং যাতে আমাদের যে 1 বছর নষ্ট হয় সে 1 বছর যাতে নষ্ট না হয়। শিক্ষা, দেখুন রিফর্ম কিন্তু এত সহজ না। এখানে অন্য মন্ত্রী কিন্তু আজকে ইনি আছেন, আরেকজন আসবে, এটা কোনো ম্যাটার না। সরকার এখন আছে, জনগণ না চাইলে আরেকজন সরকার আসবে, কিন্তু রিফর্ম শুড বি কন্টিনিউড, এবং এখানে কঠোর হতে হবে। এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বলি, নমনীয়তা কমনীয়তা দিয়ে রিফর্ম হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আন্দোলন মানবাধিকার, আন্দোলন হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু আন্দোলনকে যারা অ্যাবিউজ করবে, অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে যাবে, অন্য ছাত্রই না, সে এসে ছাত্র পরিচয় দেবে, সে ক্রিমিনাল। ছাত্রদেরকেও সে ভাবমূর্তি নষ্ট করছে, এবং আন্দোলনের যে অধিকার সেটিও ক্ষতিগ্রস্ত করছে। অন্য আন্দোলনকারীরা এইভাবে ভাবমূর্তি সংকটে পড়বে। এখানেও সরকারের দায়িত্ব এই মানুষগুলোকে কঠোরভাবে দেখা। আসবো আবার, আমি জনাব সাত্তার স্যারের কাছে আসতে চাচ্ছি। আপনাকে একটু প্রশ্ন করব লিটন সাহেবের একটি কথা। ধরুন উনি বলছেন প্রশ্নপত্র ভুল হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন কথা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেনও যে প্রশ্নপত্র ভুলের পেছনে যেই প্রশ্নপত্র অটো নাম্বার দিয়ে দিবে, ফুল মার্কস দিয়ে দিবে। এবং কোনো এক সংসদ সদস্যের প্রশ্ন উত্তর উনি এমন বলেছেন যে প্রশ্নপত্র যে ভুল হয়েছে এটা বিগত সরকারের আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, বিগত সরকারের মানুষ আছে, দায় তো তাহলে ওনাকেও দেওয়া যায় যদি জেনে থাকেন যে এখানে বিগত সরকারের আমলের কিছু নিয়োগপ্রাপ্ত মানুষ আছে। কেন তাহলে তাদেরকে অপসারণ করা হচ্ছে না? মাত্র একটা প্রশ্ন দিয়ে ধরলাম ভুল হলো, এটা সমাধান হলো, নাম্বার দিয়ে দিবে। রেজাল্টে ভুল হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে কিভাবে এটা সামাল দিবেন? আচ্ছা, আমি ওনার ধন্যবাদ যে ওনার আগের একটা কথা থেকে আসি, যে যেমন মানে আমরা অনেক আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম। অ্যাডভার্টাইজমেন্টে ছিল যে আমার গাড়ির 99%ই ঠিক, শুধুমাত্র ব্রেকটা নষ্ট। মানে অনেক সময় হয় কি, স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদেরকে একটু ভুল তথ্য দেয়। ভুল তথ্য দেয় কোন অর্থে, যে কোনো কিছু বিষয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি থাকে, সেটা হয়তো অন্য আরেকটা সংখ্যায় অনেক ছোট, কিন্তু গুরুত্ব যদি বেশি হয় তাহলে সেটা অনেক বড় আর কি। তো এই যে এখানে যে একটা কথা এসছে, বা আপনি যেই ইটা বললেন, যে আসলে মানে সমস্যাটা একটু ব্যাপকভাবে আলোচনা, যে যেমন আমরা এই যে একটা দেশ, এই দেশে যে আমি রাজনৈতিকভাবে যদি এতখানি আমি কি থাকি, যে আমি একটা দায়িত্ব পাচ্ছি, ঠিক আছে, আমি একটা দায়িত্ব নেব, মানে আমি বলছি না যে মন্ত্রীর দায়িত্ব নাই বা সরকারকে আমি মানে সেভ করা, এই অর্থে আমি বলছি না, কিন্তু মানে যদি ওইভাবে চিন্তা করি, যেমন পরীক্ষার কথাই যদি চিন্তা করি, যে আমি দোষের অর্থে না, যে আমার সামনে মানে অপশনটা কি, একটা অপশন হচ্ছে যে একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন, এর মাধ্যমে কি বেরিয়ে আসবে? প্রশ্নটা কি সঠিক হয়ে যাবে? এই যারা পরীক্ষা দিতে পারলেন না তাদের কি সবকিছু ঠিক হয়ে যাবে? না, এটা যারা আন্দোলন করছেন তাদের প্রতি মানে শ্রদ্ধা জানিয়েই যেটা বলছি, যে এটা হচ্ছে কি, যে ওনাদের একটা ক্ষোভ, ওনাদের একটা থাকে যে এইরকম যদি হয়, আমরা নিজেরাও তো রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, তাহলে যেই ইনস্ট্যান্টটা তৈরি হবে, যেই উদাহরণটা তৈরি হবে, এটা সামনে এগুলোকে বন্ধ করবে। আপনি যে বিষয়টা নিয়ে এসছেন সেটা হচ্ছে যে আমাদের তার মানে মনে হচ্ছে কি, যে আমাদের ভেতরে কেউ ষড়যন্ত্র করার জন্য প্রস্তুত রয়ে গেছেন। এটা উনি বলেছেন যে প্রশ্ন করার এখন প্রবলেমটা দায়টা দিয়েছেন সেখানে যারা ভেতরে আছেন, এইটা নিশ্চয়ই আমি যেটা আহ্বান জানাবো, যেহেতু উনি বলেছেন, এটা নিশ্চয়ই তদন্ত করা উচিত, এবং তদন্ত করে যারা এইখানে এইভাবে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ এটা কিন্তু খুব ছোট বিষয় না, এটা অনেকজনের, যেটা বলছিলাম আমরা, যে এইচএসসির যে অনেকজন ইলিশের সাথে এটা জড়িত। আর সরিয়ে দেওয়ার যে বিষয়টা এসেছে, যে আসলে তো একটা ঘটনা ঘটার পরে আমরা বলতে পারেন যে অনুমান করে বলেছি, কেউ বলতে পারে যে দায় এড়ানোর জন্য বলেছে, বিভিন্ন কথাই আসতে পারে। তো একটা ঘটনার পরে আমরা দেখছি এটা। এখন ঘটনার আগে যদি আমরা যেমন কিছু পদক্ষেপ আছে, যেটা একদম শুরুর দিকে বলছিলাম, যে আমরা নিতে পারি, যে আমি ধরে নিচ্ছি যে এই সময় বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি হলে যদি আমার এই রকম অবস্থা হয়, আমি কোন অবস্থায় যাব, কোন অবস্থায় যাব না, আমার নেশন কি মনে করছে এগুলো, এবং নেশনকে যেটা আমিও তখন বলছিলাম, যে আমার যে প্রস্তুত করতে হবে, যে আসলে পরীক্ষা মানে পরীক্ষাই,
যে আমি যদি পড়াশোনা করতে আসি তাহলে আমি পড়াশোনাই করব। হ্যাঁ, আমি এখানে চেষ্টা করব সর্বোচ্চ যে নিয়ম কানুন মেনে চলার। একইভাবে যারা এই নিয়ম কানুন প্রয়োগ করবেন, একদিকে শুধু না, মানে শিক্ষার্থীদের কিন্তু একটা বিষয় আলাদা, এর সাথে যারা জড়িত আছেন, যেটা একদম শুরু থেকে বলছি যে দায় তো আমরা 100% দিয়ে দিলাম, দায় সরকারের, দায় 100% মন্ত্রী মহোদয়ের, দায় 100% মন্ত্রণালয়ে। কিন্তু ওই যেই প্রসঙ্গটা এসছে সেটা হচ্ছে এই দায়টা দিয়ে কি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। তার মানে আমাদের আসলে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এই যে মানসিকতা, কিন্তু সমস্যা চিহ্নিত করতে আর কত সময় নেবে? আমাদের কি করতে হবে এবং যত দ্রুত সম্ভব, কম সমস্যা কিন্তু মোটামুটি চিহ্নিত হয়। তো এই জায়গাগুলো বুঝে যে এইখানে একটা সবচেয়ে বড়, আমি বলবো যে মানে দেশপ্রেমের কথা বলি বা মনে করেন যার যেখানে যেই দায়িত্ব, সে যেমন আমি হতে পারি যে আমি হয়তো সরকার বিরোধী, হ্যাঁ, আমি সরকারকে পছন্দ করছি না, কিন্তু আমি নিছক এই কথাটা কেন বলছি, যে আমি নিছক মনে করছি যে আমার এই কথাটার মাধ্যমে, আমার এই শেয়ারিংয়ের মাধ্যমে অভিযোগ আসছে যে এআই দিয়ে তৈরি করা হচ্ছে। মানে এটা আমাদের দুর্ভাগ্য কি যে দেখেন, মানে আমিও এটা অনেক আগের থেকে ক্লাসে বলছি যে আমাদের চ্যাট জিপিটি আছে, আমাদের এখন জেমিনি আছে, মানে আমরা অনেকগুলা এআই কিন্তু ব্যবহার করছি। এটা কি আমরা কোন পথে ব্যবহার করব? মানে ওই যে সেই পুরানো গল্প যে ডাক্তারের ছুরি নাকি মানে ছিনতাইকারীর ছুরি কিন্তু ছুরি, ঠিক আছে? তো এই যে জায়গাটায় এসে যে প্রত্যেককে কিন্তু ওই যে মানে ওই অর্থে না, যে কথাটা আসলে বলতে বলতে এখন এমন হয়ে গেছে যে এটা একটু কিন্তু অন্য পাশে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমি এবার একটু জনাব বিটনের কাছে যেতে চাচ্ছি একটি বিষয় নিয়ে। দেখুন, বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, আমরা 2024-এর জুলাই মাসে ঠিক এমন সময় আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলন দেখেছি, এবং বলা হয় যে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিএনপি আজ ক্ষমতায় এসেছে, গণতন্ত্র আমরা আবার হাতে পেয়েছি, এবং এটা কোনো অংশে আসলে কম না। এখনো যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটাকে অনেক সময় বলা হয় এটাও তো শিক্ষার্থীদের একটি আন্দোলন। গণনে, মননে, বয়সে সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় এই যে শিক্ষার্থীর আন্দোলন আর ওই শিক্ষার্থীর আন্দোলনকে আমরা একভাবে বলতে পারি, ব্যাখ্যা করতে পারি? একভাবে বলতে পারি না, বাট আন্দোলন হচ্ছে অধিকার। প্রতিটি আন্দোলনের মধ্যে কিছু না কিছু যৌক্তিকতা থাকে, অথবা যৌক্তিকতা নাও থাকতে পারে, কিন্তু আজকে যেটি অযৌক্তিক কালকে সেটা যৌক্তিক হয়ে যেতে পারে, এটা নানা রকমের। কিন্তু কোনো আন্দোলনের যৌক্তিকতা আমরা মিডিয়ার মানুষ হিসেবে অথবা অন্য কেউ সরাসরি যৌক্তিকতা খুঁজতে যাওয়াটা সঠিক না, কারণ অযৌক্তিক যদি হয় সেটা তো ওয়াইপ আউট হয়ে যাবে, কারণ ওটাকে কেউ পাত্তা দিবে না, আস্তে করে চলে যাবে। বাট যদি ওখানে লাঠিচার্জ করা হয়, যৌক্তিক হয়ে যাবে। লাঠিচার্জটাই হবে সবচেয়ে বড় অপরাধ, কারণ রাষ্ট্রের উচিত শোনা। আজকে শোনার আগে সংসদে আলোচনা হয়েছে, যেখানে পার্লামেন্ট আছে এফেক্টিভ, সেখানে পার্লামেন্টে আলোচনা হবে এবং অ্যাড্রেস করা হবে। যদি অ্যাড্রেস করা না হয়, অথবা যদি কোনো ধরনের তাদেরকে শাসন করা হয় অতিরিক্ত কঠোরভাবে, কিন্তু ওই আন্দোলনের মাধ্যমে আন্দোলনের ভিতরে যদি কোনো উপকরণ ঢুকে পড়ে যেটা ওই আন্দোলনের মানুষ নয়, সেটা তো ওই ছাত্রদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর উচিত সেই মানুষগুলোকে ডিটেক্ট করে ক্যাচ আপ করা। এবং সরকার যেহেতু রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করবে, এবং রাইটলি, নট রংলি। তো আমি একটা কথা, আপনি একটু আগে বলছিলেন যে কিভাবে সমস্যাগুলো সমাধান হয়। দেখেন, এটা আমাদের নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই। চাকা যেটি আছে আপনার রাস্তার উপযোগী করা আর কি, হ্যাঁ, একটু ভাঙাচোরা রাস্তা হলে একটু বেশি ভালো চাকা, আর সমান রাস্তা হলে অর্ডিনারি চাকা হলে চলবে। এই যে মডারেশনে ভুল হয়েছে প্রশ্নপত্রের ক্ষেত্রে, এটা হয়তো ভবিষ্যতের অসংখ্য বড় ভুলের চেয়ে এটা কম ভুলের মধ্যে দিয়ে গেছে, মাত্র 2টো প্রশ্ন, কিন্তু সকল পরীক্ষার্থীর জন্য এটা সিমিলারলি বিবেচনা করা উচিত। তাদেরকে অনেকভাবে এটা হয়তো ভুগিয়েছে, কম ভাগাবে না বেশি সেটা বড় কথা না। তাহলে এই মডারেটরদেরকে চিহ্নিত করে, যেহেতু এটা মডারেশন প্রক্রিয়া সাধারণত বছরের অধিক আমি জানতাম, এখন হয়তো 2 বছর কথা বলা হচ্ছে, হয়তো 2 বছর, আমি জানি না সরল প্রক্রিয়া। তো তাহলে এটা ডিটেক্ট করা খুব সহজ যে কোন মডারেটর অথবা কারা কোন টিম এটা করেছিল, সেটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না। কারণ আমি একজন ডাক্তার হিসেবে আমি যদি সার্জারি করি এবং আমার সার্জারিতে রোগী মারা যেতে পারে, কারণ কোনো সার্জনই পৃথিবীতে বলে নাই যে তার হাতে রোগী মারা যাবে না, কারণ রোগী যদি একেবারে ইয়েতে থাকে, খুব টার্মিনাল লেভেলে থাকে, কিন্তু এখানে ডেলিভারিড কোনো আছে কিনা। এবং বিশ্বের উন্নত দেশগুলোতে ডাক্তাররা এই পেশার প্রতি একটাই ভয় পায়, শুধু ইন্স্যুরেন্স, সাংঘাতিক রকমের ইন্স্যুরেন্স দিতে হয়। যদিও ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, কিন্তু তার প্রফেশনাল ইয়েতে কিন্তু অনেক বড় ক্ষতি হয়। তাকে ডেলিভারিড যদি হয় অথবা কোনো ধরনের নেগলিজেন্স যদি হয়, অবহেলা, তাহলে কিন্তু তাকে পুনরায় কোর্সে যেতে হয়, তার ইন্স্যুরেন্স অনেক বেড়ে যায়, এবং কখনো কখনো তাকে সাসপেন্ড করা হয়, লয়ার, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, এই প্রফেশনালদেরকে আর কি, ইভেন শিক্ষকদেরকে। সো এখানে যদি শিক্ষকরা যেটা করে থাকেন, ভবিষ্যতে অন্য হাজারো লাখো শিক্ষকের জন্য উদাহরণ হতে পারেন,
এবং আমি অবশ্যই কোনো শিক্ষক ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু এই মডারেশন সিস্টেমের ভিতরে এমনভাবে করা আছে এই ভুল এখান পর্যন্ত আসার কথা ছিল না। আমি মনে করি রাষ্ট্রকে কিছু কিছু বিষয়ে অত্যন্ত কঠোর হওয়া উচিত। ডেফিনেটলি ছাত্রদেরকে পিটানো না, নো। কোনো ছাত্রকে, কোনো আন্দোলনকারীকে কখনো কোনো অজুহাতে টাচ করা যাবে না, কিন্তু ছাত্রের নামে যদি কেউ ঢোকে তাহলে তাকে শুধু টাচ করে না, তাকে আইনের আওতায় নিতে হবে এবং যে কোনো আন্দোলন যৌক্তিক হোক অযৌক্তিক হোক এটাকে লেজিটিমেট ওয়েতে, শান্তিপূর্ণ ওয়েতে অ্যাড্রেস করতে হবে। সরকার একদিকে কঠোর হবে নীতিগত দিক থেকে, যেই শিক্ষা সংস্কারের উদ্যোগ চলছে 1 লক্ষ কোটি টাকা এই শিক্ষাক্ষেত্রে, সুতরাং অর্থেরও সমস্যা না, মানুষেরও সমস্যা না, সমস্যা হচ্ছে রেগুলেশনগুলো ঠিক করা অ্যান্ড আপগ্রেড করা। উচ্চশিক্ষায় প্রচুর এখন চেঞ্জ দরকার। আমি আপনার কাছে আবার সেই কাজটা তারা করছে। কঠোরতা নিয়ে কথা আসলো এবং প্রশ্ন মডারেশন নিয়েও কথা হয়েছে। আমি ডক্টর সাত্তারের কাছে একটু আসতে চাচ্ছি। শিক্ষার্থীদের দাবির মধ্যে এমন একটি দাবি ছিল স্যার, যে প্রশ্ন কঠিন হচ্ছে এবং কড়া গার্ড দেয়া হচ্ছে, সরকার যেন আমাদের এই দিকটায় লক্ষ্য রাখে, গার্ড এত করা দেওয়া যাবে না, প্রশ্ন কঠিন করা যাবে না। মানে এইটা কেমন ধরনের একটা শিক্ষার্থীর চাওয়া হতে পারে যে গার্ড সিস্টেম করা দিব না? তাহলে কি বিগত সরকার বা বিগত সময় আমাদের শিক্ষা ব্যবস্থা এতই ভঙ্গুর করে গেছে যে আমরা ওটার সাথে অভ্যস্ত হয়ে গেছি যে নকল করলে ধরা পড়ছি না, প্রশ্ন সহজ হচ্ছে, ইজিলি জিপিএ 5 পেয়ে গেছি? বিষয়টা কি এমন? যে একটু আগেই যে আমাদের সহলোচক বলছিলেন যে আন্দোলন করবেন, সবাই করবেন, আমিও করব, আরেকজনও করবেন। ওই যে যেই কথাটা, যে আমি যেই কথাটা আপনি একটু আগে বললেন যে যদি আমার দাবি এরকম হয় যে আমার সিলেবাস কমিয়ে দিতে হবে, এটাও কিন্তু একটা যৌক্তিক হতে পারে। কোন অর্থে যৌক্তিক হতে পারে? যৌক্তিকভাবে যদি বোঝা যায় যে যেই সময়ে তাদেরকে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে এই সিলেবাসটা শেষ করা সম্ভব না। আবার এই দাবিটা উল্টাও হতে পারে, অযৌক্তিকও হতে পারে। তো প্রসঙ্গটা কিন্তু দাবি কি যৌক্তিক বা অযৌক্তিক তা না, মানে কি সুযোগ চাচ্ছি শুধু সেইটা না। কথা হচ্ছে যে যারা বলার, যারা দাবি করার, তারা দাবি করবেন। কিন্তু ওই একটু আগেও কিন্তু আমি একই কথা বলছিলাম যে আমরা যারা দায়িত্বে থাকছি, আমরা যারা দায়িত্বের বাইরে থাকছি, আমাদেরকেও কিন্তু বুঝতে হবে যে এখানে যারা এই বিষয়ে কথা বলছেন, এই কথাটা কি আমার সমর্থন করা উচিত নাকি আমার সমর্থন করা উচিত না। যেমন একটু আগে আমরা বোধহয় আলাপ করছিলাম যে আমি দেখলাম একটা ছবি, যেই ছবিটা আমি জানলাম যে আমি আজকে এনটিভির সামনে কারওয়ান বাজারে ছিলাম, এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ এআই দিয়ে হোক বা যেভাবে হোক আমি বানিয়ে দিলাম। তাহলে এই যে আমার যে দায়টা, বারবার আমার কথা বলছি না, এই দায় কিন্তু সকলেরই আছে, কারোর দায় মুক্তির জন্য এটা বলা হচ্ছে না। আমার দায়টা হচ্ছে যে এই আওয়াজটা তোলা, যে আমি যে আমার সন্তানের জন্য, আমার ভবিষ্যতের জন্য, দেশের জন্য এই পরীক্ষা সম্পর্কে যেই দাবিগুলো হচ্ছে, যা করা হচ্ছে, এটা শুধু আমার কথা না, শুধু শিক্ষার্থীর কথা না, শুধু শিক্ষকের কথা না, যার মিডিয়া, শুধু মিডিয়ার কথা না, থেকে শুরু করে সকলে কিন্তু আমাদেরকে এটা ইন্টারপ্রেট করতে হবে। এবং আমরা যদি ওই জায়গাটাতে, যেটা একদম গতবারও শেষ করেছিলাম আমি, যে ওই জায়গাটাতে যদি আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার না হই, আমি যদি আমার দেশপ্রেমের কাছে পরিষ্কার না হই, তাহলে কিন্তু ওই আমার আন্দোলনের মধ্যে অনেক কিছু ঢুকবে। তখন সঠিক আন্দোলনকেও, যারা আন্দোলনের বিরুদ্ধে থাকবেন তারা ওইভাবে চিহ্নিত করবেন, আবার যেটা সঠিক আন্দোলন না সেটাকেও খুব যৌক্তিক বলবো নাকি কি বলবো, তুমুলি করে আমরা কি করব, এমন একটা পরিস্থিতি তৈরি করব যেই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে, যেই পরিস্থিতিতে আমার সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, আমার অর্থনীতি ভেঙে পড়বে। এটা কিন্তু কাউরেরই কাম্য না। তা আমার আসলে প্রথমেই ওটা লক্ষ্য করা উচিত। একটু আগে আলাপ হচ্ছিল যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এর কোনো ঘটনার দায়ে, বারবারই বলছি যে কেউ মানে যারা দায়িত্বে আছেন তারা এড়াবেন না। এখন এমনও প্রসঙ্গ না যে শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী যে কি তাইলে প্রশ্ন দেখবেন, এটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে ওনারা এমন ব্যবস্থা নেবেন। একটু আগে আমার সহালোচক কিন্তু একদম সুন্দর করে বলেছেন যে তার মানে এটা আইডেন্টিফাই করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 3 দিন, 10 দিন, যেইটাই লাগুক, সরকার বা যারা এর দায়িত্বে আছেন তারা চিহ্নিত করবেন যে আমার এই কারণে পরীক্ষার প্রশ্নে ভুল হলো, এই কারণে আমার শিক্ষার্থীরা কি হলো যে পরীক্ষা দিতে পারলো না। ওইটা কি আমি যৌক্তিক হিসাবে দেখব নাকি দেখব না, এটা কি আমার পক্ষে ঠিক করা সম্ভব নাকি সম্ভব না, এমন হতে হবে যাতে যেই সুযোগ নেওয়ার চেষ্টা করি না কেন, আমার যাই রাজনৈতিক উদ্দেশ্য থাকুক না কেন, আমি যাতে এমনভাবে বলতে না পারি এবং
যেই কিন্তু বলার শিক্ষায় কি ফলে রাজনৈতিক উদ্দেশ্য আসা উচিত? শিক্ষার মধ্যে তো আসা উচিত না, শুধু শিক্ষা না, এটা তো আমাদের একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে যে আমরা এখন সব কিছুতে, আমি চাল কিনবো সেখানেও রাজনীতি করি, আমি স্কুলে ভর্তি হব সেখানেও রাজনীতি করি, আমি শিক্ষকতা করছি সেখানেও রাজনীতি করি। এই যে জায়গাগুলো, এগুলোকে আসলে আইডেন্টিফাই করা যায়, আমাদের একটু থামা, একটু দেখা যে আমার কোন কোন ব্যাধিগুলো রয়ে গেছে। সরকারেরও এখানে দায়িত্ব আছে, আমাদের সকলের দায়িত্ব আছে, সেটাকে চিহ্নিত করে অবশ্যই যদি আমরা এই প্রতিবাদ মুখর না হই, আমরা যদি রাস্তায় নেমে না আসি, তাহলে কিন্তু দাবিটা উত্থাপিত হবে না। রাস্তায় তো নামছে হ্যাঁ, শিক্ষার্থীরা, আমাকে নামতেই হবে, প্রত্যেককেই নামতে হবে। তাহলে যে কি আমি যদি বারবার আমাদের সমস্যা, কোনো কিছুর জন্য বরাবর রাস্তায় নামতে হবে? আবার রাস্তায় এটাই নামলে কাম্য আমরা না, বলছি এটা রাস্তায় কেন অবশ্যই কাম্য নামছেন? না, এটা অবশ্যই কাম্য না। কিন্তু যে যে কারণে কথাটা বলছিলাম যে আমি যদি প্রতিবাদটা না করি, আমি যদি না বলি, তাহলে কিন্তু আমরা জানছি না, এমন হতে পারে। সেটা আমি মনে করি ওয়েলকাম করা উচিত। কিন্তু যখন আমি রাস্তায় নামতে যাব, আমি কিন্তু আপনার ক্ষেত্রে বলতে পারি না, আমি আমার ক্ষেত্রে যেন এইভাবে বলি, আমি রাস্তায় নামার আগে যেন আমি বুঝে নেই যে আমি যেই কারণ নিয়ে রাস্তায় নামছি, সেই কারণে আমার যে অবস্থান, আমার যে জায়গা, আমার যে কমিটমেন্ট, সেই কমিটগুলো আমাকে ঠিক রাখছি, নাকি আমি বিশেষ ওই যেটা বললাম রাজনীতিকরণই বলি বা যাই বলি, যে আমি বিশেষ কোনো উদ্দেশ্যের দিকে যাচ্ছি। তো সেগুলো একটা সম্পূর্ণ, অবশ্যই আমি মনে করি যে শুধু এগুলোর উপর দিয়ে একটা দায় সরানো তা না। আমাদের যেই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনায় সে আমাদের সকলেরই, যেটা আমি মনে করি যে একটা আছে যে আমরা আসলে যে মূল সমস্যাটাকে চিহ্নিত করা, এবং আমি যেটা বারবার করছি যে প্রশাসন বলি, সরকার বলি, রাজনীতি বলি, আমাদেরকে ওই জায়গায় আঙ্গুল তোলা যে এই জায়গাটার পরিবর্তন লাগবে, এবং যারা এর দায়িত্বে থাকবেন তাদেরকে কিন্তু সেটা যৌক্তিকভাবে বুঝতে হবে, বুঝে সেই পরিবর্তন। সমস্যা কিন্তু চিহ্নিত ছিল, জলাবদ্ধতা বা বন্যার কারণে পানি, এবং এটা সমাধানও ছিল। সমাধানের পথ শিক্ষার্থীরাই দেখাচ্ছে যে পরীক্ষা পেছান বা স্থগিত করেন। কেন তাৎক্ষণিক ডিসিশনটা নেওয়া হলো না? বারবারই আমি একই জিনিসে আসছি যে আপনি বলছেন সমস্যা আসবে, সমস্যা চিহ্নিত করে কিন্তু শিক্ষার্থীরাই দিল, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি পানি। তারপরও কেন আসলে তাৎক্ষণিক ডিসিশনটা আসলো না? কেন যে পরীক্ষা স্থগিত করে দাও? কেন আমরা পারবো না, আমরা পারি না? সবচেয়ে ভালো একজন শিক্ষামন্ত্রীকে চাইলে সাথে সাথেই পারেন না নির্দেশনাটা দিতে? যদি এই দাবিটা কিন্তু এসছে 13 তারিখের পরে, যখন দুদিন জলোচ্ছ্বাস অথবা জলাবদ্ধতা চলে গেছে। তো 13 তারিখের পরে এখন যদি বলা হয় যে প্রথমেই তো বলা হচ্ছে অ্যাক্ট অফ গড, কিন্তু কেউ জানে না 12 আর 13 তারিখে যেটা বৃষ্টির সম্ভাবনা তো সম্ভবত 40% এরকম কিছু একটা ছিল। তো সেখানে 60%-এর উপরে ছাড়া সাধারণত বৃষ্টি। এবং দেখুন রংপুর এই যে ওই অঞ্চলে যে 4টা জেলায় জলোচ্ছ্বাস হলো 13 তারিখে, সেহেতু আবহাওয়া ডিপার্টমেন্ট কোথাও মধ্যে ছিল না, ওটা ওই অঞ্চলটাতে উপর থেকে কোনো ছোট ছোট নদী থেকে এসছে। কথা হচ্ছে কিটা কি কারণে হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জলোচ্ছ্বাসে ছাত্ররা পরীক্ষা দিতে পারেনি। ওকে ফাইন, এটা আমরা সবাই জানি। তো এটা তো রিজলভ করতে হবে, এই জন্য ছাত্ররা আতঙ্কে হোক যেভাবে হোক 14 তারিখে রাস্তায় নেমেছে। তো এটার জন্য 15 তারিখ, আজকে 15 তারিখ, পৃথিবীর কোনো দেশে 14 ঘন্টা, 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে এটা বড় ধরনের সমস্যা, যেটা হয়েছে বড় ধরনের সমস্যা। এই সমস্যার মধ্যে পরীক্ষা পিছানো, এটাকে কি বলে, অটো পাস ইত্যাদি ইত্যাদি অনেক কাছে চলে আসে, শিক্ষামন্ত্রী পদত্যাগ, তারপর সরকারের পদত্যাগ, মানে এটা সেটা সব চলে আসে। ব্যাপারটা হচ্ছে আমরা রেজিলিয়েন্ট হতে হবে, এবং আমাদের কথা যদি সরকার না শোনে, ছাত্রদের কথা যদি না শোনে, তাহলে রাস্তায় নামাটা তখন আরো বেশি যৌক্তিক হয় এবং তখন আরো বেশি যৌক্তিকতা পায়। আপনি যেই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছাত্রদের আন্দোলনের ফসল, জাতির আন্দোলনের ফসল, বিপ্লবের ফসল, তাই না? আচ্ছা, ছাত্রদের মধ্যে কোন অংশটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রাইভেট ইউনিভার্সিটি। এবং 17-18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি না নামলে আজকে ইতিহাস এটা হতো না, এটা সবাই আমরা জানি। 17-18, হ্যাঁ 16 হচ্ছে আবু সাইদ মারা যাওয়ার পরে এটা স্প্রেড হতো। এখন আপনি দেখুন, জাস্ট 2 দিন আগে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা হয়েছে, এখানে বড় গ্যাদারিং হচ্ছে, 1-1.5 ওরা ছিল ওখানে, শহীদদের উপরে সবকিছু করছে। আমি প্রত্যেকের যে অবস্থাগুলো দেখেছি, এবং দেখুন এই 2 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি কোনো দাবি শুনেছেন? পরীক্ষা পিছানো, অটো পাস দিয়ে দেওয়া, অথবা আমাদের মন্ত্রী করা, অথবা আমাদের এটা করা, আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান আমাদের ক্ষমতার হিস্সা দেওয়া, শুনেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রদের? আমি নিজে প্রাইভেট ইউনিভার্সিটি একটা চেয়ারম্যান হিসেবে, প্রতিষ্ঠাতা হিসেবে এই কথা বলছি না, অথবা কোনো গর্ববোধ করছি না। আমার বিশ্ববিদ্যালয় অন্তত 30টি ছেলে আহত হয়েছে, কই তারা তো বলেনি আমাকে ফ্রি দিতে হবে। আমরা ডেকে ডেকে তাদেরকে বলছি তোমাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারি। অনেক বিশ্ববিদ্যালয় করেছে। কথা হচ্ছে কি জানেন, কোনো কিছু বলার আগে অনেক চিন্তা করতে হবে, তাহলে ওই ছাত্রদের মধ্যে থেকে আমাদের যে সন্তানরা রক্ত দিয়েছে তাদের প্রতি অবহেলা করা হয়। যদি বলা হয় যে আমি অটো পাসের জন্য আমার ছাত্ররা জীবন দিয়েছে আর পরিবর্তন করেছি সরকার, একটা জাতিকে ধ্বংস করার জন্য এরকম দাবি
উচ্চকিত করে আবার মিডিয়াতে সেটাকে বড় করে আমরা যেহেতু বলছি, যেহেতু ওরা বলছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে অটো পাসের দাবিটি যৌক্তিকতা কি। তুমি যে পরীক্ষা বাদ দিতে বলছো এটা যৌক্তিকতা এই অটো পাসের বিষয় 2025 সালের একবার অটো পাস নিয়ে কথা হয়েছিল সেটা প্রশ্ন ভয়ঙ্কর। ভুলের কারণে। হ্যাঁ, তো এটা কি এখন একটা মানে ব্যাধি হয়ে মানে এটা সিরিয়াসনেসটা স্টুডেন্টদের মধ্যে কমে গেছে, গ্যাপটা আসলে কোথায়? দেখুন, শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, আর যে প্রচলিত শিক্ষা আমরা 5 দশক চলে এসেছি সেটার অনেক দুর্বলতা ধরা পড়েছে। কি মাস্টার্স করে 40 লক্ষের উপরে বেকার, 40 লক্ষের উপরে শুধু মাস্টার্স বেকার, তারপর তো এই ফিগার আরো বেশি হতে পারে। আমরা একটু যেহেতু স্ট্যাটিস্টিক্সের আমাদের একটু প্রবলেম আছে। তাহলে মাস্টার্স করে বেকার, এর মধ্যে স্টুডেন্টরা চাচ্ছে আবার অটো পাস দিয়ে দেন, মানে এটা কেমন চাওয়া? এবং প্রতি বছর মিনিমাম 10 লক্ষ করে গ্র্যাজুয়েট যোগ হবে, যেহেতু 18 লক্ষ 16 লক্ষ তারপরে গ্র্যাজুয়েশন ইয়ে করে শেষ পর্যন্ত 10-12 লক্ষ শেষ করছে। একটা কিন্তু প্রশ্ন আছে এর মধ্যে, আসলেও কি তারা চাচ্ছে কিনা। যেমন ওই যে আমি ওই জায়গাটায় বলতে গেছিলাম, ওনার সাথে যেটা যোগ করি সেটা হচ্ছে যে দুটো পরিস্থিতি দেখেন। সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, সব কেন্দ্রে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স নাই, মনে করেন আমি ধরেই নিলাম যে 100টা কেন্দ্রের মধ্যে 70টা কেন্দ্রেই পরীক্ষার্থীরা যেতে পারছেন না, সমস্যা হয়েছে, মারাত্মক সমস্যা হয়েছে, তারা পরীক্ষা বন্ধ করে দিতে বলেছেন। 30টা কেন্দ্রে কিছু হয়নি। একটা এরকম হতে পারে কি যে যেহেতু মাত্র 30টা, অতএব সবাই বন্ধ হোক। আচ্ছা, বন্ধ হলে যেটা মনে করেন যারা এই এতদিন শ্রম দিয়ে প্রকৃত যারা মানে পড়াশোনা করলেন, যে কারা করলেন, আমি কাউকেই ইঙ্গিত করছি না যে যারা আন্দোলন করছেন তারা পড়াশোনা করেন নাই, এমন সরলীকরণ কিন্তু আমি করছি না। যারাই করেছেন, যারা এখন আন্দোলনে আছেন তারাও করেছেন, সবাই করেছেন। তখন কিন্তু একটা হয় যে আমাদের তো এই যে প্রস্তুতিটা, আমার এই প্রস্তুতিটা তো কি হলো, মানে আমার মাঠে মারা গেল। যখন আমরা যেটা ক্লাসে সাধারণত দেখি যে মনে করেন ওই যে ব্যাধির মতো আছে, কি আছে, নকল করার ব্যাধি আছে। যখন পরীক্ষা দিতে বসে তখন হয়তো দেখা যায় যে সংখ্যা লঘিষ্ঠ সুন্দর মতো পরীক্ষা দিচ্ছে, সংখ্যা গরিষ্ঠ কিন্তু চেষ্টা করে যে পরীক্ষাটা যাতে সে নকল করতে পারে। তখন এরা মানে এই যে জায়গাটা, যে মানে এখানে কিন্তু ঠিক এটা গণতন্ত্রের প্রশ্ন না, এখানে এই দায়িত্বটা যেইভাবেই বলেন শিক্ষাবিদদের উপর ছাড়তে হবে। শিক্ষাবিদ যেটা বললেন উনি, আমি যদি প্রশ্ন মডারেশনের সমস্যা করে থাকি, আমি প্রশ্নের সমস্যা করে থাকি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন তৈরি করেন। কিন্তু মানে এই জিনিসটা আমি মানে আমার কাছে খুবই লাগে যে মনে করেন আমি কি করছি, আমি পরীক্ষা দিব, আবার আমি নির্ধারণ করব যে প্রশ্ন কেমন হবে। এটা কিন্তু এই যে ওইটাই আমি ইঙ্গিত দিচ্ছিলাম, এটা কিন্তু সঠিক কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে। আমি হয়তো আমার যে শিক্ষার্থী হয়তো আমি তার গার্জিয়ান, আমি তো অবশ্যই চাবো যে আমার ছেলেটা যাতে খুব ভালো করে। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা কখন পারবো, যখন ওই যারা মানে বিভিন্ন রকম দেখছি আমরা যে রুলস রেগুলেশন, এগুলো যখন এমনভাবে থাকবে, যখন থাকে কি আমার জন্যই শুধু আইন, তখন কিন্তু সবাই বলে যে এই আইন মানবো না। তাহলে তো শিক্ষামন্ত্রী কাল যে বলেছেন তোমরা সবাই পড়ার টেবিলে ফিরে যাও, এটা কিন্তু যৌক্তিক মানে অযৌক্তিক কথা তিনি বলেন না। এটা তো অবশ্যই, এটা শিক্ষামন্ত্রী বলুক আর যেই বলুক, যে প্রথম কথা হতে হবে কি আমাকে পড়াশোনা করতেই হবে। আমার কারেন্ট চলে গেছে তাই বলে আমি পড়াশোনা করব না, এটা কিন্তু ডিফারেন্ট থিং। যে কারেন্ট চলে গেছে, আমি পড়াশোনা করতে পারিনি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন এই ক্ষতি কিভাবে পোষাবে এটা দায়িত্ব তাদের, যারা এর দায়িত্বে রয়েছেন তারা বলবেন। আমি বলে দিব না যে এর সমাধান এইটা। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের সামাজিকভাবে, কেন এইটা কিন্তু শুধু এই যে কোনো মানে রাজনৈতিক ইস্যু না। আজকে হয়তো 10 বছর আগে, 17 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যারা ছিলেন তারা কিন্তু আজকে নাই। আমরাও কিন্তু 50 বছর পরে থাকবো না, আমাদের উত্তরসূরিরা থাকবেন। আমরা যেমন এখন অতীত নিয়ে সমালোচনা করি যে অমুক সময় এরা এইভাবে মুক্তিযুদ্ধকে, উত্তরসূরিরা যেন এই সমস্যায় না পড়ে সেটার জন্য আসলে কি করে রেখে যাওয়া উচিত? হচ্ছে যে কতগুলো জিনিস কিন্তু খুব বেসিক, যে আমি শিক্ষার ব্যবস্থায় কোন জিনিসটাকে রাখবো, আমি কি পরীক্ষা পিছাবো না, কিভাবে আগায় নিয়ে আসবো, কোন ক্ষেত্রে করব, এই বিষয়ে আসলে আমাদের যারা আসলে শিক্ষাবিদ থাকবেন, যারা প্রশ্ন করবেন, তাদেরকে কিন্তু তাদের প্রতি আমাদের আস্থাশীল হতে পারে। আমি আবারও বলছি, শিক্ষামন্ত্রী ভুল করতে পারেন, শিক্ষক ভুল করতে পারেন। যদি তারা ভুল করেন, এই যে আন্দোলন হবে, আন্দোলনে যদি দেখা যায় যে তারা ভুল করেছেন, সেটার শাস্তি তারা পাবেন। কিন্তু এইটা হবে না যে আমি শিক্ষার্থী, আমি প্রশ্নকর্তা, আমি ডিসিশন নিচ্ছি যে আমি পরীক্ষা দিব কি দিব না। এই জায়গাটায় আমাদের আমি জনাব লিটনের কাছে একটু আসি। আপনি অনেকবার কথা প্রসঙ্গে বলেছেন যে আন্দোলন শুধু এটা শিক্ষার্থীদের আন্দোলন না, এখানে আরো কিছু এলিমেন্টস থাকতে পারে। দেখুন, অনেকে বলছে এটা বিএনপির জন্য একটি ওয়েক আপ কল, আপনার কাছে কি তাই মনে হয়?
অবশ্যই শুধু বিএনপি অথবা বিএনপি সরকার নয়, এটা যে কোনো দেশের সরকারের জন্যই, জন্যই, দেশের জন্য। আরেকটা জিনিস হচ্ছে কি, তারাপদ রায়ের একটা কবিতা আছে না, যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। কবিতাটা ছোট, আপনারা সবাই পড়ে নিতে পারেন, আমি আর এখানে বললাম না। আমাদের সর্বনাশ হয়ে গেছে প্রায় সকল ক্ষেত্রে। আমাদের সন্তানদের যে মুখের ভাষা, সেই ভাষাটা আমি অনুরোধ করব যে গার্ডিয়ানরা আপনারা শুনছেন, আপনাদের সন্তানরা যদি, আমি যদি 100 জনের কথা শুনে থাকি, এটা লক্ষ লক্ষ ছেলে মেয়ের কিন্তু প্রতিনিধিত্ব করে না। কিন্তু এই 100 জনের তো 100 জন বাবা মা আছে। আমাদের সর্বনাশ আর হতে দেবেন না প্লিজ। কারণ আমি সন্তানকে যদি বলি, অথবা আমি যদি বলি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে এমন কথা, যে কথা আমি আমার সন্তানের সামনে অথবা বাবা মার সামনে বলতে পারবো না, এইটা ভীষণ জরুরি। এই কারণে যে 36% সন্তান, 100 জন বাবা মার মধ্যে 36 জনের বাবা মার সন্তান এবছর রেজিস্ট্রেশন করেনি। এটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কেন শিক্ষা অবস্থা করতে 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 এই অবস্থায় এসছে, এবং সর্বশেষ ওই অভ্যুত্থানের মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থা পাওয়ার পরে অটোপাস, এবং এরপরে এসে এখন 34%। একটা সভ্য জাতির দিকে, সভ্য জাতির জন্য এটা অনেক, অথবা সভ্যতার পথে যাত্রার মুখে এটা অনেক বড় বিপদ সংকেত। আমার মনে হয় যে এই ওয়ার্নিংটা শুধু সরকারের জন্য না, এই ওয়ার্নিংটা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মা বাবার জন্য, আমার জন্য, আমার স্বজনের জন্য, সকলের জন্য। এবং আমাদের সর্বনাশ যাতে আর না হয়, এবং সর্বনাশগুলো যাতে আমরা সামনে নিয়ে যেতে পারি। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ কেউ কখনো করবে না একজন মানবাধিকার কর্মী হিসেবে। কিন্তু ছাত্রদের এবং রেজিলিয়েন্ট হয়ে গড়ে তোলা, বাবা মা একটা সন্তানকে একটা পেশাজীবী, উন্নত মানসিকতার একটা মানুষ হিসেবে গড়ে উঠবে। সেখানে কলেজে, স্কুলে, দুঃখজনক, আমি আপনাকে একটা রিজনেবল গ্রাউন্ড আছে আমি এই কথাটা বলার, অসংখ্য কিশোর গ্যাং, কিশোরী গ্যাং অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। প্রতিটি প্রতিষ্ঠানে আমরা কি এটাকে অ্যাড্রেস করছি? চিন্তার বিষয়। আপনি হুইসেল ব্লোয়ার, মেয়েদের উপর সহিংসতা হচ্ছে, আমরা কি এটা প্রপারলি অ্যাড্রেস করছি? প্রচুর কাজ, যার ফলে আর সর্বনাশ যাতে না হয়। এই ওয়েক আপ টাইমটা, এই ওয়েক আপ কলটা হচ্ছে আমাদের সবার জন্য, এবং সরকার সেটা রাইটলি রেগুলেট করছে কিনা সেটাও আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে প্রতিদিন রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা, সভ্য দুনিয়া সবচেয়ে বড় ব্যাপারটা করে, সেটা হচ্ছে ওই যে আমাদের যে তথ্য বিবরণীতে পিআরও, মন্ত্রী বলেন, অমুক বলেন, তমুক বলেন, নো, কমিউনিকেশন ম্যানেজমেন্ট ইন এভরিহোয়ার, ফ্রম স্কুল টু পিএম অফিস অর প্রেসিডেন্টস অফিস। কমিউনিকেশন ম্যানেজমেন্টের অভাব। সব জায়গায় একজন করে পিআরও বসে আছে, আর বস যেটা বলে সেটা লিখে দেয়। সংকটের জন্য বসে না থেকে মৌলিক জায়গাটা আঘাত করে, এবং আর যাতে সর্বনাশ না হয়, আমরাও সেটাই চাই। দর্শক, সর্বনাশ আমরাও চাই না। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তো সর্বনাশ কখনোই নয়, কারণ আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এই শিক্ষার উপরেই। দর্শক, যেখান থেকে যারাই দেখছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।